আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসের জন্য এবার একাট্টা হয়েছে সৌদি আরব এবং ইরান। ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে শক্তিশালী ইরান সৌদি আরবে গিয়েছে। আপনারা সকলেই হয়তো জানেন সৌদি আরব এবং ইরান দুইটি শক্তিশালী দেশ, আর এই দুই দেশ একে অপরের শত্রু ছিল। কিন্তু ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে সারা বিশ্বের মুসলিম শক্তিধর দেশগুলো এখন এক হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সেই সুসংবাদ এসেছে। সারা বিশ্বের মুসলিম শক্তিধর দেশগুলো এবার সৌদি আরবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশে একযোগে বৈঠক করেছে। তারা একত্রেই ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করবে এবং সারা বিশ্বে মুসলিম শক্তির জানান দিবে। এখনই মনে হয় সেই সময়, যে সময় ফিলিস্তিন পুরো বিশ্বকে শাসন করবে। আর এই যুদ্ধ শুরু করে হামাস দেখিয়ে দিয়েছে দখলদার ইহুদিবাদীর সময় শেষ হয়ে গেছে। প্রথমেই জানিয়ে দেব, গাজা নিয়ে আলোচনায় সৌদি আরবে গিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আলহামদুলিল্লাহ, আরও একটি দারুণ সংবাদ। দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করতে এবার সৌদি আরবের সাথে যোগ দিয়েছে খ্রিস্টান প্রধান দেশ ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সবসময় মুসলিমদের বিরুদ্ধে কাজ করলেও ইহুদিবাদীদের ধ্বংসে সৌদি আরবের সাথে হাত মিলিয়ে যুদ্ধে নামছে। এ নিয়ে থাকছে বিশ্লেষণ। এরপরই জানাবো, হিজবুল্লাহর ভয়ে সীমান্তবর্তী শহর ছেড়ে পালাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সারা বিশ্ব থেকে ইসরায়েলের দিকে তাক করে রয়েছে পারমাণবিক শক্তিধর সব ক্ষেপণাস্ত্র। যে কোনো সময় বাটন টিপ দিলেই দখলদার ইসরায়েলের শেষ পরিণতি, অর্থাৎ পৃথিবীর বুক থেকে ইসরায়েল নামক দেশ মুছে যাবে। এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার দুটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করুন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে বিশ্বের মুসলিম শক্তিধর দেশ এবং ফ্রান্সও এবার ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমেছে। এজন্য আমরা সকলেই খুবই আনন্দিত। আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান। গাজা নিয়ে আলোচনায় সৌদি আরবে ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি শনিবার গাজা নিয়ে আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন। রাষ্ট্রীয় অধিভুক্ত গণমাধ্যমে তথ্য জানিয়েছে, মার্চ মাসে দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হওয়ার পর এটি তার প্রথম সফর। গাজা শাসনকারী হামাসের যোদ্ধারা 7ই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে এতে প্রায় 1400 মানুষ নিহত হয় এবং প্রায় 240 জনকে জিম্মি করে। এরপর থেকে গাজায় যুদ্ধ চলছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলের পরবর্তী আকাশ ও স্থল আক্রমণে 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক এবং তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। চলমান এই সংকটে আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ওআইসি জরুরি একটি বৈঠক ডাকা হয়েছে। অন্যান্য দেশে সংঘাতের ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এর আগে রাইসি শনিবার ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের কঠোর সমর্থনকে যুদ্ধের জন্য দায়ী করেছেন। রিয়াদের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রাইসি বলেছেন, গাজা যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতিতে বাধা দিয়েছে এবং যুদ্ধের পরিধি বাড়াচ্ছে। আল একবারিয়া চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায় ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়া স্কার্ফো পরা রাইসি বিমান থেকে নামার পর সৌদি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। রিয়াদের শিয়া ধর্মগুরু নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানের সৌদি কূটনীতিক মিশনে হামলার পর 2016 সালে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান সম্পর্ক ছিন্ন করে। কিন্তু মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বীরা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়। ইরান ও সৌদি আরব বছরের পর বছর ধরে ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য জুড়ে বিরোধপূর্ণ অঞ্চলে বিরোধী পক্ষকে সমর্থন করেছে। 2015 সালে রিয়াদ ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক জোট গঠন করেছিল। আগের বছর হুতিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পতন করেছিল। সূত্র এএফপি।
ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার খেপেছে খ্রিস্টান প্রধান দেশ ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন। ইসরায়েলকে গাজার বেসামরিক নাগরিকদের উপর বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এ ধরনের হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই এবং মৃত্যু অসন্তোষ সৃষ্টি করে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো বলেন, 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় শিশু, নারী ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে। সুতরাং এর কোনো কারণ নেই এবং কোনো বৈধতা নেই। তাই আমরা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, ইসরায়েলে ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে ফ্রান্স। তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের যে মৃত্যু ঘনিয়ে এসেছে তা এবার হারে হারে টের পাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, কারণ সারাক্ষণ তারা হুমকি ধামকি দিয়ে চলত। হামাস নিমেষেই ইসরায়েলের সেই দাম্ভিকতা চুরমার করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলিদের ধরে ধরে খতম করে দিয়েছে। হামাস ইসরায়েলের কলিজায় ঢুকে প্রতিনিয়তই হামলা করছে। হঠাৎ করে মাটির তল থেকে উঠে এসে ইসরায়েলের প্রধান প্রধান ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে হামাস যোদ্ধারা, আবার নিমেষেই মাটির তলে গিয়ে মিশে যাচ্ছে এবং দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর দেওয়া এক বিশেষ শক্তি পেয়েছে হামাসের যোদ্ধারা। হিজবুল্লাহর ভয়ে সীমান্তবর্তী শহর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। হিজবুল্লাহর ভয়ে লেবানন সীমান্তবর্তী শহর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। এমন ঘটনা এর আগে আর কখনোই দেখা যায়নি। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে এমন খবর দিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। জানা গেছে, লেবানন সীমান্তে থাকা বেশ কয়েকটি শহর হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ফাঁকা হয়ে গেছে। ইসরায়েলে প্রতিষ্ঠিত হওয়ার পর ওই এলাকা থেকে এখন পর্যন্ত এত বিশাল পরিমাণের মাইগ্রেশনের ইতিহাস আর নেই। মিডিয়ার ভাষ্য অনুযায়ী ইসরায়েলি অবস্থানে লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলা শুরু থেকেই লেবানন সীমান্তের দখলদার বাসিন্দারা বাসাবাড়ি ছেড়ে পালাতে শুরু করে দিয়েছিল। কিন্তু আল জালিল এলাকার সব শহর খালি করে এভাবে পলায়নের ঘটনা নজিরবিহীন। এ পর্যন্ত 28,000-এর মতো ইসরায়েলি বসতি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েল। ফ্রান্স সহ যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের। ফিলিস্তিন নারী, শিশু সহ বেসামরিক নাগরিকের নিহতের ঘটনা হু হু করে বাড়ার কারণে ইসরায়েলকে এমন চাপের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্দশার কথা স্মরণ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন চালিয়ে অনেক ফিলিস্তিনি হত্যা করা হয়েছে, তাদের অনেক ক্ষতি করেছে ইসরায়েল। শুক্রবার 10 নভেম্বর ভারত সফরে সাংবাদিকদের সামনে বলা ফিলিস্তিনি ইস্যুতে এটিই ছিল তার জোরালো মন্তব্য। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বরাত দিয়ে ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের প্রতিদিনের 4 ঘন্টার মানবিক বিরতিকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরো পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার বিবিসির এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ এবং বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়ে গাজার বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান ম্যাক্রো। রাশিয়ার 2টি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। পূর্বাঞ্চলে আরো সংগঠিত হচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ে ক্রাইমিয়ায় 2টি উভচর জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। ক্রিমিয়ার পশ্চিমে ভুজকা বেতে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায় বলে জানা গেছে, খবর রয়টার্সের। ইউক্রেনের নৌ ড্রোনগুলো ক্রিমিয়ায় রাশিয়ার 2টি ছোট উভচর জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে। তারা জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনারা রাশিয়ার আরো হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ে ক্রিমিয়ায় ঘটনাটি ঘটেছে। রাশিয়ার হামলায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় শহর আবদিইভাকায় আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের সামরিক বিশ্লেষকেরা বলছে, উল্লেখযোগ্য এই হামলায় রাশিয়ার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা স্বতন্ত্রভাবে এসব দাবি যাচাই করে দেখতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি। কথিত এক গণভোটের ফলে ভিত্তিতে ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়াকে 2014 সালে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। দেশটির কৃষ্ণ সাগরীয় নৌবহরে সদর দপ্তর ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থাটির প্রাথমিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাতে রাশিয়ার 2টি ছোট উভচর জাহাজে আঘাত হানা হয়।